স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা। রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। আমাদের ব্যক্তিগত যে নিরাপত্তা কর্মী আছে, সিকিউরিটি গার্ড, তাদের একটু অ্যালার্ট থাকার জন্য বলা হয়েছে। জঙ্গি হামলার কোনো হুমকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ দিনগুলো যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, এই সমস্তগুলোতে আমরা একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরে। এটা আমাদের রুটিন ওয়ার্ক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামে চন্দনায় শেখ কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই এসির, বললেন সচিব। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন কিছু নয় মন্তব্য নেতাদের। জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল বললেন চূন্য। এবং 6 মাসের মধ্যে বাংলাদেশে মাত্র 8 থেকে 10 লাখ টাকায় করা যাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ভারতের টাটা মেমোরিয়ালের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেলের সমঝোতা স্মারক সই। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে তল্লাশিও। বিভিন্ন সরকারি বেসরকারি দফতরে কর্মরতরা বলছেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশ বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত এই নিরাপত্তা ব্যবস্থা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। রোববার বিকেল থেকে হঠাৎ করে গুলশান বারিধারা ও বনানী এলাকায় সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রায় সব ধরনের যানবাহন ও ব্যাগ বহন করা পথচারীদের তল্লাশি করতে দেখা যায় কূটনৈতিক এলাকায়। সন্ধ্যার দিকে অফিস ফেরত যাত্রীরা ছিল অনেকটা তটস্থ। তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তাদেরকে আগেভাগে অফিস ছাড়তে বলা হয়েছে। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। আমাদের সিইও কে জানানো হয়, সিইও দেখে আর কি সবাইকে জানিয়ে দিল যে এরকম যেহেতু একটা কনসার্ন আছে, সবাই টাইম মতো অফিস থেকে চলে যায়। কর্মীদের সতর্ক করে দেশি বিদেশি দাতা সংস্থা ও নামী রেস্টুরেন্ট থেকেও পাঠানো খুদে বার্তা গণমাধ্যমেরও হাতে এসেছে। এসব এলাকার রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলোতেও অন্যান্য দিনের চেয়ে চাপ কম ছিল এদিন। আমাদের কাছে যে মেসেজটা ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, গুলশান এলাকাতে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা হয়তোবা কোনো মাধ্যমে একটা নিউজ আসছে যে গুলশানে এটা হতে পারে, বাট নট শিওর। ইউজুয়ালি এই টাইমে যে সকল গেস্ট থাকে, আজকে একদমই নেই। বিইং আ মেম্বার অফ গুলশান ক্লাব, আমরা ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোর মতো বন্দরনগরী চট্টগ্রামেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। 26শে মার্চ ও সম্প্রতি নিউজিল্যান্ডে হামলার বিষয়টি মাথায় রেখে এ সতর্কতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে একদিন পর অর্থাৎ কাল দিন পর এলো মহান স্বাধীনতা দিবস, যার জন্য আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে গুলশান এলাকায়, সেটাকে আমরা একটু জোরদার করেছি। আবাসিক, রেস্টুরেন্ট, সব জায়গায় আমরা নিরাপত্তাকে জোরদার করেছি। আজকে বিশেষভাবে এটা আমাদের চেকপোস্টটা সচরাচর প্রতিনিয়ত হয়, তারই ধারাবাহিকতায় আজকের এই চেকপোস্ট। তবে জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও 25 ও 26শে মার্চ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব বিশেষ দিনগুলো যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখ, এই সমস্তগুলোতে আমরা
একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স আমরা রেখেছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে পর্যায়ক্রমে সমগ্র দেশে বাড়ানো হবে এ সতর্কতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে সম্ভাব্য নাশকতা রোধে চট্টগ্রামের স্টেশন রোডে বিভিন্ন আবাসিক হোটেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। রাব্বি, জানেন যে বন্দরনগরী চট্টগ্রামে নাশকতা প্রতিরোধে ব্লক রেডের পাশাপাশি এবং বিভিন্ন আবাসিক হোটেলও কিন্তু অভিযান চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা কিন্তু হোটেলে গিয়ে যারা গত দুদিন ধরে হোটেলগুলিতে বোর্ডার হিসেবে রয়েছে সেরকম যারা রয়েছে তাদেরকে সন্দেহভাজন তাদের বিষয়টি তল্লাশি করছে এবং তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে চট্টগ্রামের বিআরটিসি এবং স্টেশন রোড এলাকার যেসব হোটেল রয়েছে প্রত্যেকটি হোটেলে গিয়ে কিন্তু পুলিশ সদস্যরা তারা তল্লাশি করছেন এবং তারা রিসেপশনে গিয়ে তাদের যে রেজিস্টারটি আছে রেজিস্টারটি তারা দেখছেন এবং রেজিস্ট্রি দেখার পর সেখানে দুদিনের পর্যন্ত যারা হোটেলে রয়েছেন তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। যে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু নাশকতা প্রতিরোধের জন্য ব্লক রেড চলছে, ব্লক রেডের পাশাপাশি যাতে কোনো নাশকতাকারী এই হোটেলগুলিতে অবস্থান নিতে না পারে সে বিষয়টি তারা তদারকি করছেন। মূলত তদারকির বিষয়টি হলো দুদিন ধরে কোনো কেউ ভোটার রয়েছে কিনা সেটি তারা দেখছেন এবং দেখার ক্ষেত্রে তাদের এনআইডি রাখা হয়েছে কিনা সেটিও কিন্তু তদারকি করা হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে আজকে কিন্তু সন্ধ্যে 7:30টায় ঢাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি ফ্যাক্স বার্তা পাঠান যেখানে বলা হয়েছিল নাশকতা প্রতিরোধের জন্য সতর্কতা জারি করতে হবে। তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে গুরুত্বপূর্ণ 50টির বেশি মোড়ে কিন্তু পুলিশ অবস্থান নেয় এবং 8টা থেকে একযোগে তল্লাশি শুরু করে। এরপর 8টা থেকে তারা রাত 11টা পর্যন্ত তল্লাশি করেছে ব্লক রেড দিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে। এরপর তারা আকস্মিকভাবে বিভিন্ন আবাসিক হোটেলগুলি যাচ্ছে এবং এখানে যারা বোর্ডার রয়েছেন বোর্ডারদের সাথে তারা কথা বলছেন এবং বোর্ডারদের তারা তল্লাশি করছেন। বিশেষ করে 2 দিনের বেশি যেসব বোর্ডার রয়েছে তাদের দিকে তাদের নজর রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং একসাথে কিন্তু নগরের যতগুলি হোটেল রয়েছে সেখানে তারা এই অভিযানটি পরিচালনা করছেন এবং বোর্ডারদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন এবং বোর্ডারদের এনআইডি আছেন কিনা সেটিও তদারকি তারা করছেন এবং তারা বলছেন কোনো রকম 26শে মার্চ কেন্দ্র করে কোনো রকম নাশকতার ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য এই ব্লক রেড এবং আকস্মিকভাবে এই হোটেলগুলিতে যে তল্লাশি চালানো সেটি তারা চালাচ্ছেন বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। একযোগে কিন্তু নগরের 102টি যে এলাকায় 102টি হোটেল রয়েছে প্রত্যেকটি হোটেলে কিন্তু একযোগে অভিযান চলছে। আবার এক পাশাপাশি রাত 8টা থেকে শুরু হয়েছিল নগরে 50টি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের তল্লাশি এবং শেষ তল্লাশি এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছু পাওয়া যায়নি এবং সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম যে ব্লক রেড চলছে এবং পাশাপাশি যে হোটেলগুলিতে অভিযান চলছে তার সর্বশেষ। সম্ভাব্য নাশকতা রোধে চট্টগ্রামে পুলিশি তল্লাশি নিয়ে চালাচ্ছিলেন রিপোর্টার কমল দে। প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম, আমি পড়তে পারবো। আমার উপকার হলো একটা গেঞ্জি পাইছি, এটাই আমার উপকার। দেখবেন সংবাদের শেষাংশে। মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রিপোর্টার ইকরামুল কবিরের তথ্য, নওশাদ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 74টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। গাড়ির মাধ্যমে তারা হত্যা হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। গত বছরের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবগুলোই আমার ছাত্র ভাই। আমার ভাই আজকে হত্যা হয়েছে, কালকে আরেকজন হত্যা হবে। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশে পুরো 64টা জেলাতেই যাতে নিরাপদ সড়ক যাতে হয়। ইটস এ ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের
ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। ক্লাস পরীক্ষা শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই। তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এ ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। পরে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি 3 বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রদর্শনীর উদ্বোধনীতে প্যারাট্রুপাররা প্যারাশুট থেকে মাটিতে নেমে প্রধানমন্ত্রীকে সালাম জানায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীটি আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা পরিষদ নির্বাচনে 3য় ধাপে ভোট গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা। বেশিরভাগ উপজেলায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। ভোট গণনার পর ফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে নির্বাচিতদের ফল ঘোষণা করছেন। 5ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে উপজেলা নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। বিকেলে কমিশন সচিবালয়ের 3য় ধাপের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। একটি রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি, কত পার্সেন্ট ভোট দিতে হবে বা এটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে এই ধরনের কোনো আমাদের দেশে কোনো আইন নেই। প্রথম দফায় 43%, 45% হবে দ্বিতীয় পর্যায়ে। এবারও আমরা এই ধরনের 40 থেকে 45% ভোটের আশা করতেছি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়া নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে মতবিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ঐক্য ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণ সভার। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ায় বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না। আমাদের কারো দরকার ছিল, আমাদের কারো দরকার ছিল না। আমরা যা পারি করব, না পারলে করবো না, নির্বাচন করবো না। কিন্তু এটা কি হলো, কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। কিছু আমরা আছি যারা জনগণকে বিভ্রান্ত করছে। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আমি মনে করি বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য নয়। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোনো সুযোগ নেই। বেগম জিয়া কারাবন্দী হওয়ার পর কিছু নেতার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি,
আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেননি। আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন। আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে কারা বেরিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অন্য নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন তারা। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনে করেন দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের কাছে তামাশার পাত্রে পরিণত করেছে। মৌসুম ইসলামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয় ঘাটতি ছিল বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। আমরা অনেকবার বলেছি যে পার্লামেন্টের পার্টির মিটিং দেওয়ার জন্য এবং এই পার্লামেন্টের ভিতরে অপোজিশন হিসেবে আমরা বক্তব্য কী হবে, কোন লাইনে আমরা বক্তব্য দেবো, এগুলো সমন্বয় করার জন্য সেটা উনি হয়তো সময় পান না, সেই জন্য সেটা বোধহয় তিনি ওইভাবে করতে পারেন না। অন্যদিকে বারবার দলের শীর্ষ পদের এমন অদল বদলের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আমি নির্বাচনের 15 দিন আগে চলে গেলাম, আবার এই যে 3 মাস পরে এগুলাও দলের ভিতরে দলের স্বার্থে যখন উনি প্রয়োজন মনে করেন সেই অনুভবটা উনিই করেন, আর কেউ বুঝবে না। তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বীরত্ব আসলে তাদের আভ্যন্তরীণ। এই বিশ্লেষক আরও মনে করেন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। হুসেইন মোহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করার সিদ্ধান্ত নেওয়ার মাস তিনেকের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দলের চেয়ারম্যান। এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ভাবতে চান দলের নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার কে হবে সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নেতাকর্মী কারো কাছ থেকেই। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রীর আশ্বাসে 6 দিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলেন নন এমপিভুক্ত শিক্ষকেরা। এর আগে শিক্ষামন্ত্রী আন্দোলনস্থল জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় 1.5 মাসের মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা অনুযায়ী এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি। চৈত্র মাসের প্রখর তাপদাহ উপেক্ষা করে গত 19 তারিখ থেকে বিগত 6 দিন যাবৎ প্রেস ক্লাবের সড়ক অবরোধ করে একই দাবিতে আন্দোলন করেছেন বিভিন্ন জেলা থেকে আগত নন এমপিও শিক্ষক কর্মচারীরা। বর্তমান সরকার আমাদের অনেকবার আশ্বাস দিয়েছে, আমরা এই আশ্বাস নিয়ে আমরা আবার বাড়িতে যাই। 2 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগদান যদি সঠিকভাবে এই মেয়াদে সে তার দায়িত্ব পালন করতে পারে তাহলে নিয়োগ স্থায়ী করা হবে সন্তোষজনকভাবে। আর হ্যাঁ, তারপর কি আপনাদেরকে স্থায়ী করা হয়েছে? হ্যাঁ, ওই নিয়োগপত্র যদি 2 বছর মেয়াদের পরে আবার রেজুলেশন করা হয়, আবার ম্যানেজিং কমিটিতে ওর নিয়োগের বিষয়টা আবার উপস্থাপিত হয়। উপস্থাপিত হলে তখন ওই এজেন্ডা আকারে আসেন। এজেন্ডা আকারে আসার পরে তখন ম্যানেজিং কমিটি পর্যালোচনা করে আগামী বিগত 2 বছরের তার কার্যক্রমকে 2 বছরের কার্যক্রম তাহলে তখন তাকে নিয়োগ স্থায়ীকরণ করা হয়। রোববার দুপুরে আন্দোলনরতদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষামন্ত্রী। নন এমপিও শিক্ষকদের আবারও আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী 1.5 মাসের মধ্যে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিওভুক্তি শুরু করতে পারবো। শিক্ষামন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়ে 1 মাসের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন 6 দিন আন্দোলন করা নন এমপিও শিক্ষকরা। এমপিওভুক্তের যে সিদ্ধান্তের কথা বলে
বলেছেন। তো 1 মাসের মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের কাঙ্ক্ষিত সাক্ষাৎ যদি না হয়, সেক্ষেত্রে আমরা আবারও আমাদের যে দাবি নিয়ে আবার আমরা রাজপথে আসতে বাধ্য হব। 2010 সালে প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়, যেখানে কর্মরত রয়েছেন 5 লাখের মতো শিক্ষক। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের 3য় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার পর পরীক্ষা পদ্ধতি তুলে দেবে সরকার। তবে কবে থেকে কার্যকর হবে মূল্যায়ন পদ্ধতি প্রণয়নের কাজ শেষে তা জানানো হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে পূর্বে 55,000 শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হতো। 2015 সাল থেকে 82,500 ছাত্রছাত্রী এই সুযোগ পাচ্ছে। এবার ট্যালেন্ট পুল বৃত্তি পাবে 33,000 শিক্ষার্থী, যা পূর্বে ছিল মাত্র 22,000। সাধারণ কোঠায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। আমরা কাজ শুরু করেছি। আমরা বলেছি যে আমরা আমাদের যে এনসিটিভি আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা একটা খসড়া তৈরিও করেছে ইতিমধ্যে, সেটা নিয়ে আমরা শেয়ার করব। তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো যে এই বছর থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। আগামী 6 মাসের মধ্যে দেশে শুরু হতে যাচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এতে মাত্র 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ব্লাড ক্যান্সারের রোগীরা বহুল প্রতীক্ষিত এই সুবিধা পাবেন। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালের এই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রতিবছর রক্তরোগের ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় 1200 রোগীর বেশিরভাগেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। অথচ ব্যয়বহুল এই চিকিৎসাটি সহজলভ্য ও নিয়মিতভাবে চালু না হওয়ায় বছরে 8 থেকে 10,000 রোগী অকালেই হার মানছে মৃত্যুর কাছে। এ অবস্থায় রোববারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে 3 মাস পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়মিতভাবে অটোলোগাস ও 6 মাস পর অ্যালোজেনিক পদ্ধতির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারে বাংলাদেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে বাংলাদেশের ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগীরা দেশে বসেই স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা পাবে। স্বল্প খরচে ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি করতেই ভারতের সর্বাধুনিক হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারব। অটোলোগাস ট্রান্সপ্লান্টের সুযোগ বিস্তৃত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশেই কমবে। পাশাপাশি ভিসা জটিলতা, ফলো আপ চিকিৎসা সহ বিদেশে 45 থেকে 50 লাখ টাকার বিপরীতে মাত্র 10 থেকে 12 লাখ টাকায় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাবেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠছে মানবতার দেয়াল, যেখানে সচ্ছল পরিবারের সদস্যরা তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান। প্রয়োজন অনুযায়ী তাই নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার এ সেতু বন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর এলাকা। দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামা কাপড়। একদিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে, অন্যদিকে নেওয়া হচ্ছে। আমার উপকার হলো একটা গেঞ্জি পাইছি, এটাই আমার উপকার। একটা প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম। স্কুলের ড্রেস আর একটা পায়জামা আর পাঞ্জাবি। আমি যেগুলো পড়তে পারি না সেগুলো আমি এখানে দিয়ে যাব। শুধু যাত্রাবাড়িতেই নয়, রাজধানীর মহাখালী, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র। নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। আমরা কিভাবে সমাজের যে অসহায় মানুষজন আছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেখান থেকে আমাদের এই উদ্যোগ। অনেকে দিয়ে যায় সকালে 10-11টার দিকে শেষ হয়ে যায়, আবার অনেকে বিকেলে দিয়ে যায়, রাতে শেষ হয়ে যায়। কারো কাছে হাত পাইতে নিবে কিছু বা চেয়ে নিবে, এরকম চক্ষু লজ্জায় ওনারা আসতে পারছে না। এই প্রয়োজনটা যাতে ওনারা সহজেই ফিল আপ করতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ।
প্রতিদিনের সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দা খুললেই যেখানে দেখা মেলে হানাহানি, গ্লানি আর বিদ্বেষ, সেখানে যে কোনো সমাজের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই মানবতার দেয়াল। সমাজবিজ্ঞানীরা বলছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এটা একটা করুণার জায়গা না, কারণ আমরা যে অপচয় রোধ করতে পারি, আমরা একটা জিনিসকে রিসাইক্লিং এর মধ্যে নিয়ে আসতে পারি, এটা একটা পলিসির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কমিউনিটি ক্লাব, এগুলোকে আমাদের সচল করতে হবে। বিশেষ বিশেষ দিনে আমরা হয়তো একসাথে হই, কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন কিন্তু অনেক কাজ করা যায়। রাজধানীর ফুটপাত কিংবা অলিগলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ, যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে একদিন পাল্টে যাবে ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডের চিত্র, যেখানে সত্যি একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। এবং উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির, বললেন সচিব। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।